ভিন্ন বয়সী 4 জন মহিলাকে রাস্তায় ফেলে গায়ে পেট্রোল ঢালা হচ্ছে। নিজেদেরকে বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। একজন আগন্তুককে গ্যাস লাইট জ্বালাতে দেখা যায়। এখনই হয়তো জ্বালিয়ে দিবে সবাইকে, কিন্তু কে 4 জন মহিলা? কেনই বা তাদের সাথে এমন করা হচ্ছে? এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে হাড় হিম করা এক রহস্য। দারুণ কিছু মিস করতে না চাইলে হাতে সময় নিয়ে বসে পড়ুন, আর ভিডিওটি না টেনে পুরো গল্পটি দেখুন। এবার চলুন ওই 4 জন মহিলার পরিচয় জেনে আসা যাক। 6 মাস আগের ঘটনা। প্রথম জনের নাম শ্রীমা। সে একটা চামড়া কারখানায় কাজ করে। দেখা যায় কারখানার কর্মচারীরা বোনাসের জন্য সমস্ত কাজ বন্ধ করে মালিকের কাছে বোনাস দাবি করছে। ম্যানেজার তপন তাদেরকে ভুলভাল বুঝিয়ে সাফ জানিয়ে দেয়, এবছর আর কোনো বোনাস দেওয়া হবে না। কর্মচারীরা জানে কার কাছে গেলে তাদের ন্যায্য দাবি আদায় হবে। সকলে মিলে শ্রীমার কাছে যায় এবং এর একটা ব্যবস্থা নিতে বলে। এরপর দেখা যায় অফিস শেষ করে তপন মাত্রই গাড়িতে উঠে বসে, আর তখনই শ্রীমা তার কাছে আসে। এক ব্যাগ পোষা ইঁদুর তার গাড়িতে ছেড়ে দেয়। সাথে সাথে ইঁদুরগুলো তপনের কালো বন্দুকে কামড়ানো শুরু করে। তপন চিৎকার করে বাছার আকুতি জানাতে থাকে এবং শ্রীমাদের সব দাবি মেনে নেয়। আর তখন শ্রীমাও তাকে বাঁচিয়ে নেয়। শ্রীমার সংসারে তার স্বামী আর এক ছেলে। ছেলেটাকে সে লেখাপড়া করাচ্ছে। রেজাল্ট ভালো, এখন কলেজে ভর্তি হতে অনেক টাকা লাগবে। শ্রীমা সেই টাকাটা দিতে পারছে না, যে কারণে সে খাবারও খেতে চায় না। শ্রীমার স্বামীটাও আকাম্মার ঢেকি, কোনো কাজকর্ম করে না, ঘরে বসে বসে বউয়ের কামাই খায়। শ্রীমার মতোই আরও একজন রয়েছে, নাম মিনতি। অন্যের বাড়িতে কাজ করে। রান্না শেষে তার ছোট্ট মেয়ের জন্য চুরি করে একটু তরকারি নিচ্ছিল, তখন বাড়িওয়ালি এসে তাকে ধরে ফেলে। মিনতির একটাই মেয়ে, মেয়েকে সে ভীষণ ভালোবাসে। মেয়েটা সবসময় একটু ভালো মন্দ খেতে চায়। মিনতি মেয়েকে বুঝিয়ে বলে, সামনের মাসে বেতন পেলেই তোমার জন্য খাসির মাংস নিয়ে আসব। তখন মেয়েটা তার জমানো মাটির ব্যাংক নিয়ে এসে মায়ের হাতে তুলে দিয়ে বলে, এখান থেকে টাকা নাও, সামনের মাসে বেতন পেলে আবার এখানে রেখে দিও। এ সময় মিনতির মাতাল হাজব্যান্ড দুলাল বাড়িতে আসে। অকারণে 2-4টে চর দিয়ে খাবার বেড়ে দিতে বলে। মিনতি ভয়ে কান্না করতে থাকে এবং তাড়াতাড়ি খাবার এনে দেয়। সে এক হাতে খাবার খায়, অন্য হাতে মোবাইলে টিকটক দেখতে থাকে। টিকটকে যে মেয়েটা রং ঢং করছিল তার নাম রিঙ্কু। ওই 4 জনের তৃতীয় জন সে। আপন বলতে তার কেউ নাই। ফেসবুক টিকটক নিয়েই তার সময় কাটে। 4 লাখেরও বেশি ফলোয়ার্স রয়েছে তার। রিঙ্কু যখন ভিডিও করছিল তখন তার এক পাওনাদার তাকে বারবার ফোন করছিল, যার নাম্বার সেভ করা লোন মনা নামে। রিঙ্কু ফোনটা কেটে দেয়, কিন্তু সেই মনা ছিল ভারী ডেঞ্জারাস। সে রিঙ্কুর বাড়িতে চলে আসে আর টাকা ফেরত দেওয়ার আলটিমেটাম দিয়ে যায়। এরপর দেখা যায় চতুর্থ জনকে। এর নাম রানী, যে কিনা দিনে গাড়ি চালায় আর রাতে খাট কাঁপিয়ে টাকা কামায়। এই কাজ সে বাধ্য হয়ে করে, কারণ বাড়িতে তার শাশুড়ি আর একমাত্র ছেলে রয়েছে। রানীর স্বপ্ন তার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে। এরপর এই 4 স্বপ্নবাজদেরকে একসাথে দেখা যায়। সবারই ইচ্ছে একদিন তারা বড়লোক হবে। 4 বান্ধবী একসাথে হয়ে তাদের জীবনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং সবাই হাসি ঠাট্টায় মেতে ওঠে। তাদের মধ্যে মিনতি হলো ন্যাকা স্বভাবের। কথায় কথায় সে কান্না করে, কান্না ছাড়া যেন সে কথাই বলতে পারে না। গতকালই তার বর দুলাল তাকে প্রচুর মারধর করেছে বলেই সে ভ্যা ভ্যা করে কাঁদছিল। শ্রীমা তখন রেগে বলে, একদম ন্যাকামো করবি না। এরপর থেকে ও যখন তোকে মারতে আসবে হাতের কাছে ছুরি, দা, বটি যা পাবি তাই দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবি। দেখা যায় মিনতির হাজব্যান্ড দুলাল একটা বারে গিয়ে কার্ড খেলছিল, কিন্তু আগের অনেক টাকা বাকি থাকায় ওয়েটার তাকে পাওনা টাকা পরিশোধ করতে বলে। তখন দুলাল জানিয়ে দেয় সে টাকা ছাড়াই খেলবে এবং বারের মালিক রানাকে ডাকতে বলে। এবার দেখা যায় গ্যাংস্টার রানাকে। রানার ছেলেকে স্কুলের এক ম্যাডাম শাসন করেছিল, তাই রানা তাকে তুলে এনেছে। রানা ম্যাডামকে বুঝিয়ে দেয় যে সে কত বড় ভুল করেছে। এরপর রানা আসে দুলালের কাছে। প্রথমে দুলাল রানাকে তেমন পাত্তা দিচ্ছিল না, চোখে চোখ রেখে তর্ক করছিল। তখন রানা কোমর থেকে জিনিস বের করে টেবিলে রাখে, আর তাতেই দুলাল বিড়াল হয়ে যায়। রানা দুলালকে বলে দেয় যেন সে খুব দ্রুত রানার পাওনা টাকা পরিশোধ করে দেয়, নয়তো তাকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হবে। দুলাল চলে যায়। তখন রানা ছেলেকে বাবার মতো হওয়ার জন্য শিক্ষা দেয়। ওদিকে দুলাল বাড়ি গিয়ে ঝড় তুফান তুলে দেয়। এক্ষুনি তার অনেক টাকা লাগবে। মিনতিকে মারধর করে ঘরে টাকা খুঁজতে থাকে। এক পর্যায়ে চালের ড্রামের মধ্যে বেশ কিছু টাকা পায় সে, তবে এই টাকায় তার হবে না। এবার দুলালের চোখ পড়ে মেয়ের ব্যাংকের দিকে। দুলাল সেটা নিতেই মেয়েটা কান্না করে বলে, বাবা এই টাকা দিয়ে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হব। দুলাল মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মিনতিও তার স্বামীকে থামানোর চেষ্টা করে। দুলাল ব্যাংক ভেঙে তার মধ্যে থাকা সমস্ত টাকা নিয়ে নেয় আর মিনতিকে সাথে নিয়ে যেতে চায় রানার সাথে খাট গরম করার জন্য। এবার আর মিনতির সহ্যের সীমা থাকে না, তাই হাতের কাছে থাকা বটি দিয়ে দুলালের মাথায় আঘাত করে। পরবর্তীতে মিনতির হুঁশ ফিরে আসলে বুঝতে পারে দুলাল শেষ। এবার থেকে শুরু হয় গল্পের আসল মজা। ঘটনা যত সামনে এগোতে থাকে তত টেনশন বাড়তে থাকে। ভিতুর ডিম মিনতি কি করবে বুঝতে পারছিল না। সে শ্রীমাকে ডেকে আনে। শ্রীমা এসে সব দেখে পুরাই হাঁ হয়ে যায়। মিনতির মতো ভিতু এই কাজ করে ফেলছে। মিনতি বলে, আমি ভুল করে ফেলেছি দিদি, আমার তো এখন আর কেউ নাই। শ্রীমা বলে, আমরা কি সব মরে গেছি নাকি?
ওর সময় শেষ হয়ে গেছিল, তাই ও চলে গিয়েছে। মিনতি বলে, আমি পুলিশের কাছে বলবো আমি ইচ্ছে করে করিনি। তাহলে আমাকে তারা ক্ষমা করে দেবে তো, তাই না দিদি? শ্রীমা বলে, তুই একটা মানুষকে টপকে দিয়েছিস। ফাঁসি না হলেও যতদিন জেল খেটে বেরোবি ততদিনে বুড়ি হয়ে যাবি, ততদিনে তোর মেয়েটার কি হবে? এটা শুনে মিনতি ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে। আর শ্রীমাকে বলে, দুলালের নামে ইন্স্যুরেন্স করা ছিল, অনেক টাকা পাওয়া যাবে। যদি টাকাটা পাই তাহলে তোমাকে অর্ধেক দেব, আর বাকি অর্ধেক আমি আমার মেয়ের জন্য রেখে দেব। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও দিদি। টাকার কথা শুনে শ্রীমাও তাকে হেল্প করতে চায়, কারণ তারও টাকা দরকার। শ্রীমা বলে, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যতদিন না বলবো পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত তুই আমাকে না বলে কোথাও বেরোবি না। দুলাল মরে গেছে, ওর বডি সরিয়ে ফেলতে হবে। তবে শ্রীমা একা কি করে সরাবে? তাই ডাকা হয় রানীকে। প্ল্যান হলো দুলালের বডি রানীর অটোতে করে শ্রীমার বাড়িতে নেওয়া হবে, কিন্তু রানী তো এসব ভেজালার মধ্যে ঢুকতে চায় না। শ্রীমা দুষ্টু গালি দিয়ে বলে, অন্যের খাট গরম করে আর কতদিন খাবি? এই কাজটা করলে আর অন্যের বাঁশি বাজাতে হবে না। এবার রানী চিন্তা ভাবনা করে রাজি হয়ে যায়। এরপর দুজন মিলে দুলালের বডি অটোতে তোলে, আর মিনতিকে বলে পুরো বাড়িটা ধুয়ে মুছে ক্লিন করে ফেলতে। এরপর তারা শ্রীমার বাড়িতে বডি নিয়ে আসে। সেদিন শ্রীমার ছেলে বা স্বামী কেউই বাড়িতে ছিল না, তাই দুজন পরিকল্পনা করে দুলালের বডিকে পিচ পিচ করে বিভিন্ন জায়গায় ফেলে দিবে। রানী বলে তার সাহসে কুলাচ্ছে না। শ্রীমা রেগে বলে, জামা কাপড় তো খুলতে পারিস, এটার অভিজ্ঞতা তো তোর আছে। রানী তাই করে, সব খুলে নেয়। এবার শ্রীমা রেডি হয়ে বসে। প্রথমে হাত পাগুলো আলাদা করা হবে। শ্রীমা যখনই কোপ দিবে ঠিক তখন যা হয় তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। দুলাল একদম উঠে বসে পড়ে। রানীর তো জান যাওয়ার অবস্থা। দুলাল জিজ্ঞেস করে, কিরে আমার প্যান্ট খুলেছিস কেন? দুলাল খুব এক্সাইটেড হয়ে বলে, দুজন মিলে আমার বাঁশিটা বাজিয়ে দে না, হেব্বি মজা হবে। শ্রীমা এবার দুলালের ঘাড় বরাবর একটা মেরে দেয়। এবার দুলাল পুরোপুরি শেষ, কিন্তু ঝামেলা এখানেই শেষ না। দরজায় কেউ কড়া নাড়ছে। এই সময় কে হতে পারে? দুজন ভয়ে ভয়ে দরজার কাছে যায়। রিঙ্কু বাইরে থেকে শ্রীমা দিদি বলে ডাকতে থাকে। এবার দুজন নিজেদের স্বাভাবিক করে দরজা খুলে দেয়। রিঙ্কু কাদো কাদো গলায় বলে, সে যার কাছ থেকে লোন নিয়েছিল অর্থাৎ মনা, তাকে বলেছে কালকের মধ্যে 10,000 টাকা ফেরত না দিলে রিঙ্কুকে দিয়ে বিনা ড্রেসে লাইভ করানো হবে। এসব বলতে বলতে রিঙ্কুর চোখ পড়ে মেঝেতে। সে দেখতে পায় পুরো মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক তখনই বাড়ির মধ্যে দুলালের ফোনের রিংটোন বেজে ওঠে। রিঙ্কুর মনে সন্দেহ হয়, কারণ এমন রিংটোন শ্রীমা কিংবা রানীর ফোনের রিংটোন নয়। রানী বলে, তোর কত লাগবে? রিঙ্কু বলে, 20,000। শ্রীমা দুলালের মানিব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দিয়ে বলে, টাকাটা বাড়ি গিয়ে গুনে নিস, তুই এখন যা। রিঙ্কু বলে, ফ্রিতে একটা টিপস দিই, তাড়াতাড়ি ফোন থেকে সিম খুলে ফেলো, তা না হলে সিম ট্র্যাক করে ধরা পড়ে যাবে। এবার শ্রীমা জোর করে রিঙ্কুকে ভেতরে নিয়ে আসে। রিঙ্কু ভেতরে এসে দুলালাকে দেখেই চিৎকার করে ওঠে। রিঙ্কু বলে, আমি কিছু করিনি, আমি কাউকে কিছু বলবো না, আমার টাকা লাগবে না, আমাকে যেতে দাও। শ্রীমা বলে, তুই যদি কিছুই না করে থাকিস দুলালের টাকাগুলো তোর হাতে কি করে চলে আসলো বলতো? যা বলছি চুপ করে শোন। মিনতি ইন্স্যুরেন্সের টাকা পাবে, সেটা আমরা সবাই ভাগাভাগি করে নেব। রিঙ্কু বলে, কি করতে হবে বল তাহলে? শ্রীমা বলে, তুই ফোনটা নিয়ে কলকাতার ট্রেনে উঠবি। এরপর মিনতিকে মেসেজ করে বলবি তুই অর্থাৎ দুলাল আর কখনো মিনতির কাছে ফিরে আসবি না। এরপরে কলকাতায় নেমে ফোনটা কোথাও ফেলে দিবি, আবার সেই ট্রেনে করে ফিরে আসবি। পরবর্তীতে শ্রীমা আর রানী মিলে দুলালের বডিটা পুরো কিমা করে ফেলে। রিঙ্কি যখন ফেরত আসে ততক্ষণে তিনজনে মিলে দুলালের বডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। পরদিন শ্রীমা মিনতিকে শিখিয়ে দেয়, সবাইকে বলবি চারিদিকে লোন নিয়ে দেনা করে দুলাল আমাকে আর মেয়েকে একা রেখে পালিয়ে গেছে। কাল সকালে দুলালের বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে দুলালের ব্যাপারে জিজ্ঞেস করবি দুলাল কোথায়, এই বলে ন্যাকা কান্না করবি। তারপর দুদিন পরে গিয়ে থানায় পুলিশ অফিসারদের কাছে ন্যাকা কান্না করে গা ভাসিয়ে দিবি, আর একটা মিসিং ডায়েরিও করবি। শ্রীমার কথা মতো মিনতি তাই করে, থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে। পুলিশও তদন্তে লেগে পড়ে। তদন্তে জানা যায় মিসিং হওয়ার আগে রানার দোকান থেকে একটা ওয়ার্নিং পেয়েছিল দুলাল। পুলিশ অফিসারের আবার জুহুরির চোখে, সে মিনতিকেও সন্দেহের চোখে দেখে, তার ব্যাপারেও খোঁজ নিতে বলে। পরদিন সকালে সামনে আসে একটা টুইস্ট। একজন লোক ডাস্টবিনের পাশে শিশি করতে গিয়ে কালো পলিথিন ব্যাগ দেখতে পায়, কাটা একটা হাত, হাতে লেখা দুলাল। সে চিৎকার করে সবাইকে ডেকে আনে। পরক্ষণে পুলিশ হাজির হয়। হাতে নাম লেখা দেখে অফিসার মজা করে বলে, বাহ, ডিএনএ টেস্ট ছাড়াই ভিকটিম শনাক্ত। আসলে রিঙ্কু পরিকল্পনা করে এই নাটকটা সাজিয়েছে, কারণ মিনতি পুলিশকে বলেছে তার স্বামী পালিয়ে গিয়েছে, আর ইন্স্যুরেন্স তখনই টাকা দিবে যখন মৃত ব্যক্তি শনাক্ত হবে। তাই দ্রুত টাকা পেতে হলে দুলালকে মৃত দেখানো ছাড়া উপায় নাই। এইবার পুলিশের সন্দেহ হয় এই কাজটা হয়তো রানাই করেছে, কারণ এমন কাজ পাকা হাতের ছাড়া তো হতে পারে না। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বডি পার্টগুলো মিনতি নিজেই শনাক্ত করেছে। এই বিষয়টা অফিসারের খটকা লাগে। পরদিন মিনতিকে থানায় ডেকে আনা হয়। পুলিশ এমনভাবে কথা বলে যেন সেই দুলালকে টপকেছে। মিনতি তো ভিতুর ডিম, সে শুধু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। পুলিশ আপাতত তাকে ছেড়ে দেয়। পরদিন চারজন মিলে গোল মিটিং বসায়। শ্রীমা বলে, আমাদের ভালো দেখে একটা ছাগল খুঁজে তার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিতে হবে। শ্রীমা বলে, চামড়াকলের সেই ম্যানেজারের কথা। রিঙ্কু বলে, লোন মোনার কথা।
কিন্তু না, তারা অবশেষে ঠিক করে যেহেতু রানা দুলালকে থ্রেট দিয়েছিল তাই ওকেই ভাসানো হবে। কিন্তু কথা হলো কিভাবে তা করবে। মিনতি বলে প্রতি বুধবার রানা নতুন মেয়ে নিয়ে খাট কাঁপায়, তাই শ্রীমা রানীকে বলে তোর যেহেতু খাট কাঁপানোর অভিজ্ঞতা আছে তাই তুই এই মিশনে যাবি এবং এক ফাঁকে দরজা খুলে রাখবি। তখন আমরা গিয়ে রানার ড্রয়ারে দুলালের মানি ব্যাগ কাপড় রেখে আসব। রানা বউর সাথে হ্যাপি না, ফোনে বউয়ের সাথে ঝগড়া করছিল। এ সময় দরজার কলিং বেল বেজে ওঠে। রানা দরজা খুলে দেখে জানি এসেছে। রানী ছলা কলা শুরু করে দেয়। রানা তাকে ভেতরে ডেকে নেয়। এরপর যখনই খেলা শুরু করতে যাবে রানী বাথরুমে যাওয়ার কথা বলে পেছনের দরজা খুলে দেয়। রানা এই বিষয়টা দেখে ফেলে। ব্যাপারটা সামাল দিতে রানী বলে আসলে আপনাকে দেখে ভয় লাগে তো, যদি আমার কাজে খুশি না হয়ে রেগে যান তাই পালানোর জন্যই দরজার লক খুলে রেখেছি আর কি। রানা তাকে কাছে টেনে নেয় আর এই সুযোগে শ্রীমারা ঘরের মধ্যে প্রবেশ করে। তখন ভুলবশত আলমারি খোলায় আওয়াজ পাওয়া যায়। রানা সেটা চেক করতে দ্রুত নিজের রুমে চলে যায় আর খুঁজতে থাকে কেউ আছে কিনা। এবার রানী তার কারেন্ট তুলে দেয় আর খাট কাঁপানো শুরু হয়ে যায়। খাটের নিচে লুকিয়ে আছে শ্রীমা আর রিঙ্কু। কোনো মতে তারা টেবিলের ড্রয়ারে পলিথিন ব্যাগটা রেখে দেয়। রাত পেরিয়ে ভোর হয়। রানার ঘরে তল্লাশি করে পুলিশও দুলালের জিনিসপত্র পেয়ে যায়। তবে কোথা থেকে যে কি হলো রানা কিছুই বুঝতে পারে না। আসলে সকালবেলায় পুলিশের কাছে এক অজানা নাম্বার থেকে এই তথ্যটা আসে। পুলিশ রানাকে ধরে নিয়ে যাওয়ার সময় স্ত্রী আর সন্তানের দিকে রানা অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। দীর্ঘ 1 মাস পর অবশেষে মিনতি সম্পূর্ণ টাকাটা পেয়ে গেছে। এবার সকলেই খুব খুশি, যার যার স্বপ্ন পূরণ হবে। রিঙ্কু মিনতিকে বলে কাল সকাল অবধি সহ্য হচ্ছে না, এখনই টাকাটা নিয়ে আসতি, এখানেই ভাগাভাগিটা সেরে ফেলতাম। মিনতি বোকা বোকা গলায় বলে টাকার ভাগ দেওয়ার হলে তো আমি ব্যাগটা নিয়েই আসতাম, দেখছো না আমি ব্যাগটা সাথে নিয়ে আসিনি। মিনতির মুখেই কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ে। এবার মিনতি মোবাইল বের করে সবাইকে একটা ভিডিও দেখায়। আসলে শ্রীমারা শুরু থেকে যা যা করেছিল মিনতি সব কিছুই ভিডিও করে রেখেছিল। মিনতি বলে এই ভিডিওগুলো আমার আরও 10 জায়গায় সেভ করা আছে, আমি মরে গেলে অটোমেটিক এগুলো কেবল টিভিতে দেখাবে। রানী বলে তুই আমাদের পেছনে ছুরি মারলি মিনতি। মিনতি বলে আমার মেয়েটা ছোট থেকে কিচ্ছু পায়নি জানিস তো, তাই ওর ভবিষ্যতের কথা ভেবে আমি এই কাজ করেছি। এই পুরো টাকাটা ওর জন্য, ভেবে নাও না তোমরা ওকে আশীর্বাদ হিসেবে এই টাকাটা দিচ্ছ। আমার স্বামীকে আমি আমার মেয়ের জন্যই টপকেছি, আগে আমার মেয়ে তারপর গোটা দুনিয়া। এবার সকলের জীবন যেন একদম থমকে যায়। রানা বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে আর ফাঁসিয়েছে রানী। এদিকে লোন মনাও আবারও রিঙ্কুর কাছে পাওনা টাকা নিতে এসেছে, কিন্তু রিঙ্কুর কাছে তো টাকা নেই। তাই এবার মনা রিঙ্কুর বডি তার ফ্যান ফলোয়ারদের দেখাতে চায়। মনা যখন রিঙ্কুর ফিতা কেটে দিবে ঠিক তখনই রিঙ্কু ভয়ে বলে ওঠে আমার কাছে টাকা নেই, কিন্তু আমি একজনকে দেখিয়ে দিতে পারি যে নিজের স্বামীকে মেরে ইন্স্যুরেন্স থেকে অনেক টাকা পেয়েছে, ওর কাছে প্রচুর টাকা আছে। এই বলে পুরো ঘটনাটা খুলে বলে। মনা পরক্ষণই সকলকে ডেকে নিয়ে আসতে বলে। সকলে এক জায়গায় হয়। আসলে মনা সুপারি নিয়ে মানুষ টপকে দেয়, কিন্তু তারপর বডি গায়েব করা তার জন্য ঝামেলা হয়ে যায়। তাই তাদের 4 জনকে অফার করে যদি তারা একটা বডি গায়েব করে দিতে পারে তাহলে তাদেরকে পার বডির জন্য 2 লাখ করে দেয়া হবে, অর্থাৎ 4 জন জনপ্রতি 50,000 করে পাবে। এ কথা শুনে সকলে রাজি হয়ে যায়, কারণ রাজি না হয়েও কোনো উপায় ছিল না। মনা যেহেতু সম্পূর্ণ কাহিনীটা জেনে গিয়েছে সে পুলিশকে সব বলে দিত। বাকি 2 জন মেম্বার মিনতির সাথে কাজ করতে চায় না, তবে শ্রীমা সকলকে রাজি করায় আর বলে দ্বিতীয়বার যেন এদের সকলের সাথে মিনতি কোনোভাবেই চালাকি করার চেষ্টা না করে। মনা তার ফ্যাক্টরি দেখিয়ে দেয়। সপ্তাহে কমন 1-2 করে বডি আসতেই থাকে, কখনো কখনো একদিনে 2 বডিও আসে। যাই হোক, কাজ করতে রাজি হওয়ার সাথে সাথেই তাদের কাজ চলে আসে। সকলে কস্টিউম পরে কাজ শুরু করে দেয়। এদিকে এমন অবস্থা দেখে মিনতির তো প্রাণ যায় যায় অবস্থা। তারপরেও তারা কাজ করতেই থাকে। প্রথমে বডিকে পিস পিস করে, এরপর রাতের বেলা তারা সেই বডির টুকরোগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে এবং একদিন তারা পুলিশের সামনে পড়ে যায়। পুলিশ গাড়ি থামিয়ে তাদের ব্যাগে কি জানতে চায়। তারা বলে ব্যাগের মধ্যে মাংস। পুলিশ এরপর ব্যাগ চেক করে। চেক করলে দেখা যায় ব্যাগের মধ্যে আসলেই মাংস, কিন্তু সেটা মুরগির। আসলে শ্রীমা আগেই আন্দাজ করেছিল যে একদিন তারা ধরা পড়েই যেতে পারে, তাই মেকানিক দিয়ে অটোর সিটের ব্যাটারি কেটে সেখানে বডির টুকরো রাখার জায়গা করে নেয় আর বাইরের ব্যাগে চিকেন রেখে দেবে, যাতে করে কখনো কেউ সন্দেহ করতে না পারে। পুলিশ তাদের ছেড়ে দেয় এবং তারা একটা মাছের খামারে গিয়ে মাংসগুলো মাছকে খাইয়ে দেয়। কাজ শেষে যে যার টাকার বান্ডিল বুঝে নেয়। শ্রীমা বলে আমাদের সবার না জঙ্গলে এন্ট্রি হয়ে গিয়েছে, এখন যদি আমরা একসাথে না থাকি তাহলে বাইরের জীবজন্তু জানোয়ার এসে আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। এবার মিনতি তার ভুল বুঝে কান্না করতে করতে বলে তোমাদের ভাগের টাকাটা আমি প্রতিদিন ব্যাগে করে নিয়ে আসি, কিন্তু দেওয়ার সাহস হচ্ছে না। আমি সব জায়গা থেকে ভিডিও ডিলিট করে দিয়েছি। আসলে তখন মেয়েটার জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমি 1 পয়সাও খরচ করিনি, আমাকে ক্ষমা করে দাও। যেহেতু এখন সবাই ভালো ইনকাম করছে তাই সবাই মিলে ওই টাকাটা মিনতির মেয়ের জন্যই দিয়ে দেয় এবং 4 জনের মধ্যে মনোমালিন্য শেষ হয়ে যায়। এই সময় দেখা যায় আড়াল থেকে কেউ তাদের ফলো করছে। সময়ের সাথে সাথে এই ব্যবসার প্রায় 3 মাস হয়ে যায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে বডির পিসগুলোকে গায়েব করে ফেলে। সবার সংসারও খুব ভালো চলতে থাকে।
অবশেষে শ্রীমা তার ছেলের হাতে তার স্বপ্নের কলেজের অ্যাডমিশন পেপার তুলে দেয়, যেটা পেয়ে শ্রীমার ছেলে খুব খুশি হয়। পরিবারের মুখে এই হাসিটাই এতদিন দেখতে চাইতো তারা। শ্রীমাদের কাজের ধরনও আপডেট করা হয়। এবার থেকে আর কেটে নয়, তারা লিকুইড সমশনের ব্যবস্থা করে। অর্থাৎ এই লিকুইডের মধ্যে সমস্ত বডি পার্ট দিলে ভ্যানিশ হয়ে যাবে। পুলিশের কাছে রহস্যজনকভাবে মিসিং কেস বেড়েই যাচ্ছে। কনস্টেবল বলে কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। অফিসার বলে যখন থেকে দুলাল মিসিং হয়েছে এরপর থেকেই এই এলাকায় দিন দুপুরে মিসিং ঘটনা বেড়েই চলেছে। বলা যায় নারী চরিত্র বেয়ে যায় জটিল। আসল কথা হচ্ছে মিনতিদের যে 3 জন বন্ধু, ওরা কিন্তু আসলে অতটাও অবলা নয়। এদিকে পরদিন কাজের জন্য তাদের কাছে বডি চলে আসে। এই বডিটা সবার কেমন চেনা চেনা লাগে। বস্তার মুখ খুলতেই সবাই চমকে যায়, কারণ সেটা ছিল মোনার বডি। মোনার কপালে লেখা রয়েছে এরপর তোমাদের পালা। সবাই বুঝতে পারে কেউ একজন তাদের নজর রাখছে, তাই সকলেই ঠিক করে সবাই গা ঢাকা দিবে। কেউ আর কারো সাথে যোগাযোগ করবে না, যে যার নিজের স্থানে চলে যাবে। কিছুদিন পর রিঙ্কুর কাছে একটা পার্সেল আসে। তার নাকে কেউ গিফট পাঠিয়েছে। রিঙ্কু বক্স ওপেন করতেই তার মধ্যে একটা লিপস্টিক দেখতে পায়। যখনই সে লিপস্টিকটা ঠোঁটে লাগায় সাথে সাথে ঠোঁট কেটে যায়, কারণ সেটা কোনো সাধারণ লিপস্টিক ছিল না। রিঙ্কু ঠোঁট পরিষ্কার করতে পানির কল চালু করতেই কল থেকে লাল পানি পড়তে থাকে। ভয়ে রিঙ্কু কাউকে ফোন করার জন্য ফোন অন করতেই দেখতে পায় নিমিষেই তার ফোনের ফ্যান ফলোয়ার পুরো মাইনাস হয়ে যাচ্ছে। পরবর্তীতে রিঙ্কু কান্না করতে করতে বাকি 3 সদস্যকে এই ঘটনা বলে। সকলে বুঝতে পারে তাদের সামনে বড় ধরনের বিপদ আসতে চলেছে। এর মধ্যে শ্রীমার ফোনে থানা থেকে একটা ফোন কল আসে। তার ছেলে নাকি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। শ্রীমা দ্রুত হসপিটালে চলে যায়। পুলিশ জানায় তার ছেলের হোস্টেল থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্য পাওয়া গিয়েছে। তবে শ্রীমার ছেলে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। ঠিক এই কারণেই সে মানসিক ট্রামার মধ্যে পড়ে নিজেকে শেষ করে দিতে চেয়ে। মা বুঝতে পারে নিজের করা ভুলের জন্য তার ছেলে শাস্তি পাচ্ছে। শ্রীমা বাইরে আসলে সবাই তাকে সান্ত্বনা দেয়। তবে সবার মনেই ভয় জমে গেছে, কারণ সকলের ঘরেই একটা করে সন্তান আছে। যদি তাদেরও কিছু হয়। এরই মধ্যে সকলের ফোনে মেসেজ আসে, আমি তোমাদের সমস্ত কুকর্মের কথা জানি। আজকে সকাল 6টার মধ্যে টোটাল 6 লাখ টাকা তোমরা যদি ম্যানেজ করে না দিতে পারো, তাহলে তোমাদের সন্তানদের ওপর বড় ধরনের বিপদ আসতে চলেছে। সবাই সিদ্ধান্ত নেয় টাকা গেলে পাওয়া যাবে, তবে নিজের সন্তানদের ওপর কোনো বিপদ আসতে দেওয়া যাবে না। তাই সকলে টাকা ভাগাভাগি করে দিয়ে সম্পূর্ণ টাকাটা নির্দিষ্ট স্থানে ব্যাগে করে ফেলে আসে। পরক্ষণেই সেই টাকার ব্যাগ নিয়ে একজন মেয়ে রানীর কাছে চলে আসে। আসলে রানী অনেক আগেই বুঝতে পেরেছিল, যেহেতু শ্রীমার সন্তানের সাথে এমন খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে, তাই তাদের সাথেও এমন হতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় এই টাকা নিয়ে এখান থেকে সে চলে যাবে, কারণ অন্য কোথাও থাকতে গেলেও অনেক পরিমাণ টাকার প্রয়োজন। সেই জন্যই সে এই চালাকি করে তার এক বান্ধবী দিয়ে এই প্ল্যান করেছিল। টাকা নিয়ে রানী যখন বাসায় ফেরে, তখন এলাকার সবাই রানীর দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে। রানী দেখতে পায় প্রতিটি দেওয়ালেই রানীর দুষ্টু কাজের ছবি লাগানো, যা দেখে এলাকার সকল মানুষ হাসি তামাশায় মেতে উঠেছে। রানী কোনো মতে নিজের ঘরে ঢুকে শাশুড়ির জামাকাপড় গোছাতে শুরু করে। এরপর তার সেই বান্ধবীকে ফোন করে, কিন্তু অদ্ভুতভাবে বাড়ির বাইরে থেকে রিংটোন শুনতে পায় সে। রানী বাইরে বেরিয়ে দেখতে পায় যে তার বান্ধবীর বডি পড়ে আছে। রানীর ছেলেটিও বাইরে বেরিয়ে আসে। রানী তাকে ধরে কান্না করতে থাকে। এ সময় তার সামনে আসে রানা। পেট্রোল ভর্তি একটা আগুনের বোতল ফেলে দেয় রানীর ঘরের ওপর। তখন ঘরে ছিল তার শাশুড়ি। রানী চিৎকার করে রানাকে বলে, আমার কাছে অনেক টাকা আছে। টাকার ব্যাগ তার পায়ের সামনে ছুঁড়ে ফেলে মাফ চাইতে থাকে। রানা মুচকি হেসে টাকার ব্যাগটাও আগুনের মধ্যে ফেলে দেয়, কারণ তার চাই প্রতিশোধ। সে বিনা দোষে দোষী হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার ছেলে তাকে দেখতে পারে না। রানার ছেলেকে তার স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। বাবা গুন্ডা বলে ছেলের সাথে কেউ মেশে না। রানার স্ত্রী এক পর্যায়ে বলে, তুমি সত্যি ওর ভালো চাইলে এখন থেকে ওর বাবার পরিচয় দিও না। কিছুদিনের মধ্যেই জামিনের মাধ্যমে রানা বাইরে বেরিয়ে আসে। তদন্তের এক পর্যায়ে জানতে পারে মোনার ফুল বিজনেস এই 4 জন মিলে হ্যান্ডেল করছে। সমস্ত তথ্য নেয়ার পর প্রথমে মোনাকে টপকে দেয়। এরপর লিপস্টিকের ব্যাপারটা, ফোন হ্যাক করা, শ্রীমার সন্তানের ব্যাপারটা এবং রানীর ব্যাপারটাও সব রানাই ঘটিয়েছে। পরদিন রানীর ব্যাপারটা জানাজানি হওয়ার কারণে 4 জনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। শ্রীমা বলে, আমরা কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। আমরা সকলেই জীবনে কেউ না কেউ একবার হলেও অন্য কারোর ক্ষতি করেছি। জীবনে বেঁচে থাকতে হলে আমাদের এসব করেই খেতে হবে। আমরা আমাদের মতো করে বাঁচব। হঠাৎ করেই মিনতির ফোনে একটা ভিডিও চলে আসে, যেখানে রানা বলছে, তোদের জন্য আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি না। আমার কথা যদি তোরা না শুনিস, তাহলে তুই তোর মেয়েকে দেখতে পাবি না। যা বলছি শোন, কাল সারা রাত তোরা ফ্রিতে মানুষের খাটকা পাবি। তা না হলে তোর মেয়েকে নিয়ে লাইভে কাটাকাটি খেলব। কথা শেষ। 4 জন মিলে নতুন প্ল্যান করে। রানার কথা মতোই মোটেই কাজ করা যাবে না। ওর সাথে ওর মতো করেই খেলতে হবে। এবার রানী আর শ্রীমা মিলে রানার ছেলেকে কিডন্যাপ করে। পরক্ষণেই রানীর স্ত্রী রানাকে ফোন করে বলে, তুমি তোমার লোক দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছ, তাই না? তুমি এতটা নিচে নেমে এলে রানা? এই বলেই ফোনটা কেটে দেয়।
এবার শ্রীমা রানাকে ফোন করে ভিডিও কলে তার ছেলেকে দেখিয়ে দেয়। রানা বলে, কি চাস তোরা? শ্রীমা বলে, 2 ঘন্টার মধ্যে নির্দিষ্ট জায়গায় মিনতির মেয়েকে রেখে আসবি, তোর ছেলেকে ওখানেই পাবি। তবে কোনো ঝামেলা করলেই জাস্ট তোর ছেলেকে ছড়িয়ে ছিটিয়ে পাবি, আমরা আবার এই কাজ ভালো পারি। পরক্ষণেই রানার দল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। নিচেই রানী আর শ্রীমা ছদ্মবেশে দাঁড়িয়েছিল, এটা দেখার জন্য যে রানা আসলে মিনতির মেয়েকে সাথে নিয়ে বের হলো কিনা। রানার দেয়া ভিডিওতে ব্যাকগ্রাউন্ড দেখেই রানী বুঝতে পেরেছিল এটা কোনো হোটেল, কারণ এই এলাকার সকল হোটেলেই গিয়ে রানী খাট কাঁপিয়েছে। সুযোগ বুঝে শ্রীমা আর রানী হোটেলে প্রবেশ করে। রানী হোটেলে একটা ঝামেলা বাঁধিয়ে সবার অ্যাটেনশন নিজের দিকে করে নেয়। সেই সুযোগে শ্রীমা উপরতলায় চলে যায়। শ্রীমা বাইরে থেকেই বুঝতে পারে রুমের ভেতরে দুজন মিলে মিনতির মেয়েকে পাহারা দিচ্ছে। শ্রীমা চালাকি করে কারেন্টের মেন সুইচ অফ করে দেয়, এরপর ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। সবাই মনে করে আগুন লেগেছে। হোটেলের সবাই বাইরে বেরোতে শুরু করে। রানার লোক মেয়েটিকে নিয়ে বাইরে বেরোতে গেলে শ্রীমা তাদের সাথে লড়াই করে মেয়েটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে রানার গুন্ডারা নির্দিষ্ট স্থানে চলে যায়। সেখানে মিনতি আর রিঙ্কু কখনো মরিচের গুঁড়ো চোখে মুখে বিভিন্ন কৌশলে রানার লোকদের কাবু করে ফেলে, কিন্তু এরপরেও দুজনেই রানার কাছে ধরা খেয়ে যায়। পরবর্তীতে শ্রীমা আর রানী এসে তাদের বাঁচানোর চেষ্টা করে, তবে শেষমেশ তারাও বেড়ে ওঠে না। রানা সবাইকে বেঁধে পেট্রোল ঢালতে থাকে। আর এই দৃশ্যটাই আমরা একদম শুরুতে দেখেছিলাম। রানা নিজের হাতে আগুন জ্বালিয়ে বলে, আমার ছেলে কোথায়? এবার পেছন থেকে রানার স্ত্রী এসে বলে, নিজের মায়ের কাছে আছে। এখানে দারুণ একটা টুইস্ট আছে। রানার বউ হচ্ছে 5 নাম্বার কালীপটকা, তার নাম হচ্ছে বনলতা। বনলতার বাড়িতেই মিনতি কাজ করে, তার মাধ্যমেই মিনতি রানার অনেক খবরাখবর জানতে পেরেছে। বনলতাই কথায় কথায় বলেছিল, আমি জানি না দুলালকে কে মেরেছে, তবে এই কেসে রানাকে ফাঁসাতে হবে, না হলে আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। তুমি যেভাবেই হোক ওকে ফাঁসিয়ে দাও, আমি ওর ব্যাপারে যা যা জানি আমি সবটা বলে দেব। এরপর যখন রানা এজের মেয়েকে কিডন্যাপ করেছে তখন মিনতি তার কাছে সাহায্য চায়। বনলতা নিজেই তার ছেলেকে ভিডিও কলে তাদের সাথে যেতে বলে। রানা বলে, মানে বাবুর কিডন্যাপিং সবটাই নাটক? এত সাহস তুই পেলি কোথা থেকে? এই বলেই বনলতাকে মারতে শুরু করে। ততক্ষণে 4 জন নিজেদের হাত ছাড়িয়ে নিয়েছে। এবার সকলে মিলে রানার ওপর অ্যাটাক করে। এখানে ধামাকাধার মারামারি চলে। এক পর্যায়ে রানী নিজের দুঃখ আর রাগের বশে রানাকে নিজের হাতে শেষ করে দেয়। রানা নিজের শেষ নিঃশ্বাস সময় বলে, আমার ছেলেকে বলে দিও ওকে খুঁজতে ওর বাবা এসেছিল। এরপর সকলেই যে যার বাড়িতে চলে যায়। 1 সপ্তাহ যাবৎ বার বন্ধ রয়েছে। রানারও কোনো খবরাখবর নেই। পুলিশ অফিসার বলে, রানারও বোধহয় দুলালের মতো দশা হলো। এদিকে 3 বান্ধবী আফসোস করছে টাকা কামিয়ে তারা হারিয়ে ফেলল। তখন শ্রীমা একটা টাকার ব্যাগ নিয়ে সেখানে হাজির হয় আর বলে, নে যার যার ভাগেরটা ভাগ করে নে। আসলে সেই যে রানী টাকা চেয়েছিল সেদিন শ্রীমা বুদ্ধি করে সবার আড়ালে টাকার ব্যাগ বদলে দিয়েছিল, যে ব্যাগটা পরে রানা জ্বালিয়ে দিয়েছিল। পুরনো টাকা ফিরে পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এখানেই শেষ হয় 4 কালীপটকার গল্প। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।